আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমি সরকারের একজন উপদেষ্টা, যিনি ছাত্র উপদেষ্টা হিসাবে পরিচিত, ডক্টর ইউনূস, যাকে যুক্তরাষ্ট্রে এই আন্দোলনের মাস্টার মাইন্ড হিসেবে সারা দুনিয়ার কাছে পরিচিত করে দিয়েছিলেন, সেই মাহফুজ আলমের একটা স্ট্যাটাস নিয়ে কথা বলব। উনি এই স্ট্যাটাসটা ফেসবুকে, ওনার ভেরিফাইড ফেসবুকে দিয়েছেন এবং সেই স্ট্যাটাসটার উনি নাম দিয়েছেন, শিরোনাম করেছেন কৈফিয়ত কিংবা বাস্তবতা। আমি যখন এটা পড়ছি তার ঠিক 5 ঘন্টা আগে স্ট্যাটাসটা দেওয়া হয়েছে এবং এই স্ট্যাটাসটায় এ পর্যন্ত রিয়াকশন পড়েছে 16,000, 63টা কমেন্টস পড়েছে এবং 1,500 লোক এই স্ট্যাটাসটাকে শেয়ার করেছে। তার মানে এটা এখন অনেকের হাতে পৌঁছে গেছে, অনেকে দেখেছেন এবং এই ধরনের আপনার কমেন্ট করেনি, শেয়ার করেনি অথবা কোনো ধরনের রিয়াকশন দেয়নি, এরকম লোকের সংখ্যায় এই সবগুলির কয়েক গুণ হবে। যেমন আমি নিজে এখানে কোনো রিয়াক্ট করিনি, কোনো কমেন্ট করিনি, কোথাও শেয়ারও করিনি। আমার মতো এরকম অনেক লোক আছে। তার মানে এটা অনেক দূর পর্যন্ত গিয়েছে। আমি এটা নিয়ে আলোচনা করছি কেন? আমার কাছে মনে হয়েছে এই স্ট্যাটাসটা, প্রথমত বলে নিই বটম লাইনটা, স্ট্যাটাসটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে। মানে ওনার যে উপলব্ধিটা, সেই উপলব্ধিটাকে আমি সম্মান জানাচ্ছি। আমার মনে হচ্ছে এই উপলব্ধিটা যদি ওনার আরও আগে হতো তাহলে হয়তো অনেক কিছু হতো। কিন্তু মানবিক যে সীমাবদ্ধতা, মানবিক যে লোভ লালসা, সেটার কারণে এটা হয়নি। আমি জানি এই লোভ লালসা শব্দটা ওনার পছন্দ হবে না, উনি বলবেন যে না, এটা ঠিক না, বাট আমি এটাই মনে করি ব্যক্তিগত কিছু লোভ লালসার কারণে পুরো আন্দোলনটা ব্যর্থ হয়েছে। এবং এই ব্যক্তিগত লোভ লালসার মধ্যে এই স্টুডেন্টদেরকে ঢুকিয়ে দিয়েছে, যাদেরকে নিয়ে উনি এই স্ট্যাটাসে হতাশা ব্যক্ত করেছেন, সেই লোকগুলো খুবই সুকৌশলে এই ছেলেগুলো, এই স্টুডেন্টরা বয়সজনিত অনভিজ্ঞতার কারণে সেটা বুঝতেও পারেনি। এবং মাহফুজ সাহেবের এই স্টেটমেন্টে, এই যে স্ট্যাটাসে, এখানে ওই 2-1টা জায়গায় ওই ভুলগুলো উনি এখনও করে যাচ্ছেন। আমি স্ট্যাটাসটা পড়ব, আমি প্রায় পুরো অংশই পড়ব, পরে আমি ফাঁকে ফাঁকে আমার কমেন্টগুলো করব, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। উনি শুরুটা করেছেন এভাবে: ক্ষমতার ভার কেন্দ্র অনেকগুলো, ফলে কাজের দায় সরকারের, কিন্তু কাজ করে ক্ষমতার অন্য ভার কেন্দ্র। জোড়াতালি দিয়ে গণতান্ত্রিক রূপান্তর সম্ভব নয় নতুন রাজনৈতিক বন্দোবস্ত। একদমই সত্য কথা। আমার প্রশ্ন হলো যে উনি বলেছেন যে ওনার এই কথাটুকুর মধ্যে কিন্তু ওনার কৈফিয়ত এবং বাস্তবতা দুটোই আছে, দুটোই এখানে আছে। তো উনি বুঝতে পেরেছেন যে কেন উনি পারছেন না, কেন হচ্ছে না সম্ভব। উনি আরেক জায়গায় লিখেছেন, প্রায় 3 ডজন নিয়োগপ্রাপ্তদের মধ্যে মাত্র 2 জন ছাত্র প্রতিনিধিদেরকেও এস্টাবলিশমেন্ট রাষ্ট্রপতি অপসারণের ঘটনার পর থেকে কোন ঠাসা করে রেখেছে। আমরা 2 জন সর্বোচ্চ ব্যালেন্সিং অ্যাক্ট করতে পারছি, কিন্তু প্রভাবক হিসেবে কাজ করতে হলে সরকারের সুষম ছাত্র প্রতিনিধিত্ব লাগবে। এই জায়গাটাতে ওনার আকাঙ্ক্ষাটা ফুটে উঠেছে। উনি বলতে চেয়েছেন যে এই যত উপদেষ্টা মণ্ডলী আছে অথবা যত নীতি নির্ধারক আছেন, তাদের মধ্যে ওনারা 2 জনই মাত্র ছাত্র আছেন এবং ওনাদের সংখ্যাটা কম বলেই ওনারা অনেক কিছু করতে পারছেন না। 3 জন ছিলেন, দীর্ঘদিন 3 জন ছিলেন, মাত্র সদ্য এই আপনার মার্চ মাস থেকে ধরি, সেখান থেকে গত 2 মাস ধরে 2 জন, এর আগে তো 3 জনই ছিলেন। কী করেছেন, কী করতে পেরেছেন, এটা আমরা দেখেছি ভাই। আপনি যেটা বলতে চাচ্ছেন যে সংখ্যাটা বাড়ালে ভালো হতো প্রমাণটা আমি কী করে বুঝবো? আপনারা 2 জন, যে 2 জন আছেন অথবা যে 3 জন ছিলেন, অসাধারণ কী কাজটা করেছেন বলেন তো ভাই, বলেন কী করেছেন? কিচ্ছু করতে পারেননি। কেন পারেননি? আপনারা তো ওই এস্টাবলিশমেন্টের মধ্যে ঢুকে গেছেন। আপনি নিজেই বললেন যে ক্ষমতার ভারকেন্দ্র অনেকগুলো, আপনি তো অনেকগুলো ভারকেন্দ্রের মধ্যে একটা ভারকেন্দ্র হয়েছেন, তো আপনি ব্যালেন্স করতে পারেননি। আমি একটা উদাহরণ দেব। আপনি এখন এই মুহূর্তে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। আপনি যাওয়ার পর তথ্য মন্ত্রণালয়ে ইতিবাচক কী পরিবর্তন আপনি করতে পেরেছেন? কিছুই করতে পারেননি। আন্ডারগ্রাউন্ড পত্রিকা বন্ধ করতে পেরেছেন? পারেননি। বিজ্ঞাপন এবং নিউজ প্রিন্ট নিয়ে যে অরাজকতা চলে, বন্ধ করতে পেরেছেন?
পারেননি। সাংবাদিকদের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে পারছেন? পারেননি। আপনি কিচ্ছু পারেননি। আগে যেভাবে চলতো সেভাবেই চলছে, আপনি যে এখানে অফিস করছেন, তো এটা তো হলো না। আপনি যে ওখানে গেছেন, মাহফুজ আলম যে ওখানে গিয়েছে, মাহফুজ আলম ব্যক্তিটা যে আলাদা একজন ব্যক্তি, আলাদা একটা পার্সোনালিটি, আলাদা কিছু কোয়ালিটি, তার প্রমাণটা কোথায়? আপনি কোথায় দেখাতে পেরেছেন বলেন তো আপনি আমাকে? কাজেই সংখ্যা বাড়ালে হবে না, সংখ্যা বাড়ালে হবে না। আপনি যদি সেরকম আপনার বলার মতো ক্ষমতা থাকতো, যদি আপনার সেরকম প্রভাবশালী চিন্তার ক্ষমতা থাকতো, তাহলে একজনও যথেষ্ট। পারেননি। পারেননি এই কারণে আসলে উপদেষ্টা হওয়ার যোগ্যতাই আপনাদের নাই। আপনাদের নিয়ে বসানো হয়েছে উপদেষ্টা, আপনাদের উপদেষ্টা হওয়ার যোগ্য না। উপদেষ্টা হওয়ার জন্য যতটুকু যোগ্যতা থাকা লাগে, যতটা অভিজ্ঞতা থাকা লাগে, যতটা চিন্তার সক্ষমতা থাকা লাগে, ততটা আপনাদের নেই। এটা রিয়েলিটি। এটা বোঝার মতো ক্ষমতা আপনাদের নাই। সুযোগ পেয়েছেন, লাভ দিয়ে যে বসে পড়েছেন যে আমি মন্ত্রী হয়ে গেছি। ভাই এত সহজ না। এই কথাগুলো বললে গায়ে লাগে, আমি জানি গায়ে লাগে। আমি দেখবেন অনেকেই বলবে যে হ্যাঁ সংখ্যা আরও বাড়াতেন কি হতো? যারা যেতে পারেনি অথচ বাইরে আছে, তারা কি আকাম কুকাম করতেছে প্রতিদিন দেখতেছি না আমরা। তারা কি সমাজে এমন কোনো উদাহরণ তৈরি করতে পেরেছে এই সমস্ত সমন্বয়করা? বলেন আপনি, আপনি নিজেও জানেন, আপনি নিজেও এই কথা কিন্তু বলেছেন। যেমন এক জায়গায় আপনি লিখেছেন যে ছাত্রদের কয়েকটি দল হয়ে যাওয়াতে তারা এখন বিভক্ত, তদুপরি অন্য রাজনৈতিক দলের মতোই তারা ট্রিটেড হচ্ছেন। এই জন্য নাগরিক কমিটি ছিল দীর্ঘমেয়াদী অভ্যুত্থানের ফোর্স হিসেবে টেকসই। এই কথাগুলোর প্রথম অংশ নিয়ে বলি, কেন বিভক্ত হয়ে গেল? এইদের বিভক্ত করেছেন আপনারা। যখন এই ছাত্রদের মধ্য থেকে 2 জন কি 3 জন, কে চয়েস করেছে কেউ যায় না, চুজ অ্যান্ড পিকের পদ্ধতিতে 3 জনকে নিয়ে উপদেষ্টা বানানো হলো, তখনই যে একটা বিভক্তি হয়ে গেল। তখন বাকি স্টুডেন্টরা নিজেদেরকে আপনাদেরকে এক দলে মনে করলো না, তারা মনে করলো আপনারা বিশেষ সুযোগ প্রাপ্ত, তারা সুযোগ পায়নি। এখন তারা বাইরে থেকে সুযোগ নেওয়ার চেষ্টা করেছে। ছাত্রদের টোটাল ঐক্যটাকে আপনারা ধ্বংস করে দিয়েছেন, আপনারা এই 3 জন যারা উপদেষ্টা হয়েছেন। কোনো দরকার ছিল না, আপনারা বাইরে থাকতেন। এখন আপনি বলছেন যে নাগরিক কমিটি ছিল দীর্ঘমেয়াদে অভ্যুত্থানের ফোর্স হিসেবে টেকসই। আমিও সেটাই বলি, এই কথাটা সত্য। নাগরিক কমিটি না, যে এটাকে আপনার নাগরিক কমিটি বলছেন ওটাকে না। আমি মনে করি যে আন্দোলনের পর আপনারা একটা ক্ষমতায় কিছু লোককে বসাবেন, কিন্তু আপনারা যে সমস্ত ছাত্ররা মিলে, সমস্ত ছাত্রদের যারা সমন্বয়ক ছিলেন, যারা সারা দেশে যারা ছিলেন, সবাই মিলে যদি একটু কমিটি করতেন, যে এই হলো সমন্বয়ক কমিটি, তারা সারা দেশের মানুষের মানে ফিলিংসটাকে, চাহিদাটাকে, আকাঙ্ক্ষাকে আপনারা প্রতি মাসে একবার করে উপদেষ্টার সঙ্গে বসবেন, বসে আলোচনা করবেন, আলোচনা করে তাদের মাধ্যমে আপনাদের সারা দেশের মানুষের চাহিদাগুলি বাস্তবায়ন করবেন। এটা করতে পারলে হতো। তখন তো আপনি করেননি, তখন তো মন্ত্রী হওয়ার লোভে যে বসে পড়ছেন। কেন বসলেন? বসে যে ঝামেলাটা করলেন, আবার বসার পদ্ধতিটা ঠিক হয় নাই। কেন আপনারা হাসিনা রাষ্ট্রপতির অধীনে, হাসিনা রাষ্ট্রপতির কাছে শপথ নিলেন, যে সংবিধানকে আপনারা অপছন্দ করছেন সেই সংবিধানের অধীনে কেন করতে গেলেন? আপনারা বিপ্লবী সরকার করতেন, প্রথমে এসেই সংবিধানটাকে স্থগিত করতেন অথবা বাতিল করতেন, করে আপনারা এগুলো করতেন, কোনো সমস্যা হতো না। আপনারা প্রথমেই খোয়ারে ঢুকে পড়েছেন, ঢুকে এখন আপনি চিন্তা করতেছেন আপনি বিপ্লব করবেন। বা এই খোয়ারে ঢুকে আপনি বিপ্লব করতে পারবেন না। এটা পৃথিবীর কোথাও হয় না, এটা পৃথিবীর কোথাও হয় না ভাই, এবং আপনাদেরটাও হতো না। এই জায়গাটিতে আপনারা কিন্তু মারাত্মক একটা ভুল করেছেন। আপনারা যদি সমস্ত ছাত্ররা শুরুর থেকে ঐক্যবদ্ধ থাকতেন, একটা কমিটি করতেন, আপনারা যদি সব ঠিকঠাক করে বলতেন যে এইগুলি করতে হবে, এগুলি করা যাবে না, এগুলি এটা ডক্টর ইউনূস কয়েকটা ভুল করেছেন, এগুলি ইন্টেনশনাল কিনা আমি জানি না। প্রথমত উনি যে উপদেষ্টা পরিষদ করেছেন, এটা একটা অকর্মণ্য অথর্ব উপদেষ্টা পরিষদ। আপনাদের বলে দেওয়া উচিত ছিল, আপনাদের দেখিয়ে দেওয়া উচিত ছিল যে আপনি প্রথমে 10 জনের একটা উপদেষ্টা পরিষদ করেন, তারপরে আপনারা সবাই মিলে একত্র বসে স্টুডেন্টদের উপদেষ্টা পরিষদে না ঢুকিয়ে সবাই মিলে যদি করে দিতেন তাহলে হতো। যোগ্য লোকগুলিকে আনতেন, তা তো আনেননি, নিজের লোকগুলিকে এনেছেন। ডক্টর ইউনূসও তাই করেছেন, নিজের লোকগুলিকে এনেছেন, যাদেরকে উনি চিনেন, গ্রামীণের লোকজন, এদেরকে নিয়ে এসেছেন।
ওনার খুব ভক্ত, ওনার খুব অনুগত লোকগুলিকে আইনে গুরুত্বপূর্ণ জায়গায় বসিয়েছেন, বিদেশি লোকদেরকে আইনে তাদের কাছ থেকে জ্ঞান নেওয়ার চেষ্টা করছেন। কই আপনারা যারা ছাত্র আন্দোলন করছেন, স্টুডেন্ট আছেন, এদের মধ্যে কোনো দ্বৈত নাগরিক আছে? আপনারা আন্দোলন সফল করতে পারেননি, পেরেছেন। এখন সংস্কার করার জন্য আপনি বিদেশি লোককে আনতে হচ্ছে কেন? কোথায় ছিল তখন আপনাদের বক্তব্য? একজন তো প্রতিবাদ করেননি। এইভাবে হয় না, বুঝতে হবে। আরও কি বলা হয়েছে দেখুন, যে কথাগুলি বলা হয়েছে আমি আরও দু একটা কথা বলে শেষ করে দিই। উনি লিখেছেন, সামরিক বেসামরিক আমলাতন্ত্র কম্প্রোমাইজড, মিডিয়া ও ব্যবসায়ে লীগের আধিপত্য কমেনি, লীগের রাজনৈতিক অর্থনীতিতে হাত দেওয়া যায়নি, পুরাতন দ্বিদলীয় বন্দোবস্ত টিকে গেছে, বিচার বিভাগ এখনও দ্বিদলীয় বৃত্তে বন্দী। প্রত্যেকটা কথা সত্য, কিন্তু প্রত্যেকটা কথার সঙ্গে একটা প্রশ্ন আমি যোগ করতে চাই। কেন? শেষটা নিয়ে বলি, কেন বিচার বিভাগ দ্বিদলীয় বৃত্তে বন্দী? কেন? সবাই জানে এখন যত মামলা, বড় বড় মামলা, বড় বড় চোর চট্টর যত মামলা আছে, এই মামলাগুলি কে করতেছে? বিএনপির উকিলরা করতেছে। আওয়ামী লীগের উকিলদের আপনি ঝেঁটিয়ে বিদায় করে দিয়েছেন, যারা আওয়ামী লীগ পন্থী ছিল ঝেঁটিয়ে বিদায় করছেন। তো সমস্ত উকিলদের তো আওয়ামী লীগ আর বিএনপি পন্থী আছে, তো একদলকে ঝেঁটিয়ে বিদায় করলে একদল তো থাকবেই। কিন্তু আপনাদের বোঝা উচিত ছিল যে এইগুলি আওয়ামী লীগ পন্থী অথবা এগুলি বিএনপি পন্থী অথবা এগুলি জামাতপন্থী, সবাই তো আর দল করে না। কেউ কেউ আছে ওই একটা ফোরামের সঙ্গে আছে, কেউ তারা প্রকৃতপক্ষে তারা পেশাদারি, তাদেরকে তো আপনার অনার করা উচিত ছিল, তা তো আপনারা করেননি তো। আলটিমেটলি বন্দি তো হয়েই থাকবে, কারণ আপনারা বন্দি থাকতে দিয়েছেন। আরেক জায়গায় লিখেছেন, আমি প্রায় শেষ করি, আর বেশি দূর যাবো না আমি। আরেক জায়গায় লিখেছেন, সবচেয়ে ডেডিকেটেড ছাত্রকর্মীরা ক্রেডিট, দলবাজি আর কোরআনবাজির খপ্পরে পড়েছেন। আর্থিক অসচ্ছলতার অভিযোগ হাতে গোনা কয়েকজনের বিরুদ্ধে, কিন্তু ডিমোরালাইজড হয়েছে সমগ্র ছাত্র জনতা। এটা দুনিয়ার নিয়ম রে ভাই। দুর্নীতি দু একজন করে, কিন্তু দু একজনের জন্য সকলের বদনাম হয়, এবং এই সকলের বদনাম ফেরানোর জন্য যারা দুর্নীতি করে তাদেরকে দৃষ্টান্তমূলক সাজা দিতে হয়। সেটা তো দিতে পারেন নাই, আপনার বন্ধুরাও পারে নাই, তাহলে তো হবেই। এই বদনাম হওয়াটা তো অস্বাভাবিক কিছু না, আপনার উপলব্ধি সঠিক ভাই। আপনি আরেক জায়গায় বলেছেন, শহীদ আহতদের ক্ষেত্রে বিচারের প্রশ্নে সরকার সহ সকল অংশীজন অসফল। একেবারে শতকরা 100% সত্য কথা বলেছেন। অভ্যুত্থান শহর ছেড়ে গ্রামাঞ্চলে বিস্তৃত হয়নি, এটাও 100% সত্য। এস্টাবলিশমেন্ট ও রাজনৈতিক দলগুলোর স্বার্থবাদী চিন্তা ও কর্মের সাথে ছাত্রদের অনভিজ্ঞতা ও দূরদর্শীদের অভাবের জন্য দায়ী। আপনার এই উপলব্ধি, প্রত্যেকটা উপলব্ধি একদম চরম সত্য, কিন্তু প্রশ্ন এগুলি তো আপনি হতাশ। আমি আপনার হতাশার কথা শুনলাম কেবল, আপনাকে সমাধান দিয়েছেন। সমাধানটা কি? নিজে প্রশ্ন করেছেন। সমাধান প্রশ্ন করে দেওয়া বলছেন, রাষ্ট্র ও এস্টাবলিশমেন্টে ছাত্রদের ন্যায্য হিস্সা নিশ্চিত করা এবং ফ্যাসিবাদী শক্তি ও দালালদের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ হয়ে আঘাত করা। এটা হলো একেবারে হাস্যকর এবং পাগলামি একটা কথা। মানে আপনার কথা শুনে মনে হচ্ছে এই যে অঘটন ঘটছে, ছাত্রদের হিস্সা, মানে ছাত্রদেরকে আরও বেশি সংখ্যক উপদেষ্টা বানালে এই বোধহয় ঠিক হয়ে যেত। হইতো না রে ভাই, তাহলে আরও লেজে গোবর অবস্থা হইতো। আপনারা আমলাদের চাল বুঝতেনই না, আপনার নাকের সামনে দড়ি ঘুরাইয়া আমলা তাদের কাজা দিয়ে করে নিত, আপনি বুঝতেন না রে ভাই। ওই বয়স আপনার হয় নাই, আপনি যত মেধাবী হন। আমি একটা কথা বলি ভাই, শুনেন, গ্রামে একটা প্রবাদ আছে, কিছু জিনিস ধারে কাটে, কিছু জিনিস ভারে কাটে। ব্লেড খুব ধারালো, ব্লেড দিয়ে আপনি গরু কাটতে পারবেন না। আবার চাপাতির অনেক ওজন, ভার আছে, ওটাতে দাড়ি কাটতে পারবেন, তাও পারবেন না। দাড়ি কাটার জন্য ব্লেডই লাগবে, আর গরু কাটার জন্য চাপাতি লাগবে। এই যে ভার, এই ভারটা হচ্ছে অভিজ্ঞতা। আপনি খুব শার্প, আপনি খুব মেধাবী, মানলাম, কিন্তু আপনাকে দিয়ে ওই দাড়ি কাটার কাজ করা যাবে, বড় কাজ করা যাবে না। বড় কাজ করার জন্য অভিজ্ঞতা লাগবে, এবং অভিজ্ঞতা এবং মেধা দুটার সমন্বয় হতে হবে। এখানে যেটা হয়েছে, অভিজ্ঞরা আপনাদের সঙ্গে নাই, আর আপনারা প্রকৃত অভিজ্ঞদের মধ্যে যাদের নিয়ত ভালো তাদেরকে চিনতেও পারেন নাই, তাদেরকে একত্রিতও করতে পারেন নাই। এই জায়গাটাতে আপনারা ভুল করেছেন। এইটার থেকে বের হওয়ার একমাত্র উপায় ছিল সরকারের ভেতরে না ঢুকে বাইরে থেকে
প্রেশার দেওয়া, কিন্তু আপনারা পারেন নাই। আপনার মন্ত্রী হওয়ার আকাঙ্ক্ষায় লাভ দিয়ে যে চেয়ারে বসে পড়ছেন। কাজে এখন আর হাহাকার করে লাভ নাই। ট্রেন ছেড়ে গেছে ভাই। এখন যত টিকিট নিয়ে হাতে ঘুরান যে আমার টিকিট আছে, ট্রেন পেছন দিকে আর আসবে না। আমি আশা করব আপনারা এখন আপনাদের বোধোদয় হবে, আপনারাই চিন্তা করে বের করবেন আপনাদের কি করতে হবে। এটা অন্য কেউ চিন্তা করে বের করতে পারবে না। এবং সেই চিন্তার দায়িত্ব যেহেতু এতটুকু উপলব্ধি আপনি করেছেন, আপনার কাছ থেকে আমি আশা করি আপনিই পারবেন চিন্তা করে বের করতে যে এই মুহূর্তে আপনাদের প্রকৃত কাজটা কী। ট্রেন চলে গেল, অন্য কোনো যানবাহন খুঁজেন, গন্তব্যে পৌঁছতে পারবেন। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।